যে এই রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে বা রাজনৈতিক দলগুলিকেও মানে আমাদের ডক্টর ইউনূসকে সহযোগিতা করে এই যে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসে। কারণ ডক্টর ইউনূসের কিন্তু অনেক কিছু নলেজ থাকতে পারে, অর্থনীতি বলেন, অন্য কিছু বলেন। সে অনেক 18 বছর হয়ে গেছে কিন্তু সাবালক হয়নি, চিন্তা চেতনায় সাবালক হয়নি। এই জন্য আমি একটা কথা বলি, হাসিনা আবার অনেক অনুষ্ঠানে বলছি, আল্লাহ নবীজিকে 40 বছর হওয়ার পরে নবুয়তি দিছে ভাই। আর এরা এখন দেশ চালাতে চায়, তারা একটা দল করছে যেই দলটা তাদের এখন করা উচিত হয়নি। তাদের দেখেন তারা মানুষের সেবা করবে, তারা বলে তাদেরকে ভাতা দিতে হবে, তাদেরকে ন্যাম ফ্ল্যাট দিতে হবে, তাদেরকে ওই ব্র্যান্ডের গাড়ি লাগবে। এবং আমি জানি একজন এয়ার চিফ ছিল, উনি পরে এমপি হয়েছে আওয়ামী লীগের, ওনার বাড়ি কুমিল্লাতে চাঁদপুরে। উনি ওনার গাড়িটা বিক্রি করছে আমার ফ্রেন্ডের কাছে। কত ছেলের যে চোখ গেল, হাত গেল, পা গেল, এই যে মানে কত ধরনের আহত হয়েছে, নিষ্ঠুর অবস্থা। তাদের ব্যাপার উনি চিকিৎসাটা পর্যন্ত ঠিক মতো নিশ্চিত করতে পারেনি। আমি একটা ঘটনা বলি আপনাকে, নাম না বলে। 25 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে, একটা ওয়ার্ক অর্ডার হয়েছে ওনার ওখান থেকে। আমি আপনাকে নাম বলতেছি না, খালি ঘটনাটা বলতেছি, কারণ সবার তো লিমিটেশন আছে। তখন ওইটা যখন আপনার কাজটা এক ভদ্রলোক পেয়েছে, যে দাঁত ব্যবসায়ী, যে ওরকম এই ব্যবসা সে আগে ঠিক করে আসছে সব আমলি। এখন হঠাৎ করে যখন সরকার পরিবর্তন হয়ে গেল, স্বৈরাচার চলে গেল, এই আমাদের যে বর্তমান সরকার আসলো, বলা হলো যে আপনার 25 কোটি টাকার কাজ ওয়ার্ক অর্ডার নিতে হলে 2 কোটি টাকা দিতে হবে। এটা কারা বলেছে? ওইখানে যোগাযোগ করে আমাদের যে সমন্বয়ক দ্বারা, এই ছাত্র নেতা যারা, এনসিপির সে আছে কিনা আমি জানি না, বা এনসিপি পরে হয়েছে হয়তো, সবাই তার এনসিপিতে যায়নি। তো এই ধরনের একটা ইয়া করেছে। তো ওই ভদ্রলোক আবার খুবই শক্ত লোক, মানে সে বলছে যে আমি যে 25 কোটি টাকার কাজ করব, এটা আমার খুব লিমিটেড আয় হবে, ব্যবসা হবে, আমি 2 কোটি টাকা দিয়ে আমি কাজ করব না, দরকার কাজ করে থাকুক। 1 মাস না 2 মাস পরে ওই ওয়ার্ক অর্ডারটা সে পেয়েছে। এখন ওয়ার্ক অর্ডারটা আনতে হলে 2 কোটি টাকা দিতে হয়, আপনি বোঝেন এরকম অবস্থা। এখন এই হলো আমাদের এই যে বর্তমান যে স্বাস্থ্য উপদেষ্টা, তার অবস্থা। তারপর আরেকজন ছিল ওয়াহিদুদ্দিন মাহমুদ নাকি, আমি অসুস্থ থাকতো প্রায়। তো এখন আমি এত প্রবীণ লোক যার স্বাস্থ্যই ঠিক নাই, তো তার মন মানসিকতা ঠিক থাকবে কি করে? আর এই সমস্ত মানুষের তো শোনেন, আমি খুব ভিতরে ফিল করি, আমি একাল গণ অভ্যুত্থানের পক্ষে, আমি চেতনাবাজ অনেক কিছু। আমি পাকিস্তানে থাকলাম যুদ্ধের সময় 9 মাস, আমি এখন বলতেছি আমি হলাম বড় নেতা। আমি ভারতে ছিলাম যুদ্ধের সময় 9 মাস, আমি হয়ে গেলাম বড় মুক্তিযোদ্ধা। তো এই যে মানসিকতা, এই যে কালচার, এটা থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি মনে করি যে আপনি যেটা বললেন যে আমাদের যে প্রশ্নটা বা আপনি করছিলেন, আমার কাছে মনে হয় যে ইসের ব্যাপারে না, এই যে মানে বৈঠক, এই যে সর্বদলীয় বৈঠকের ব্যাপারে। কারণটা কি আপা আমি বলি, এই সরকারের তো কোনো প্রতিনিধিত্ব নাই কোথাও। ধরেন যদি আজকে বিএনপি ক্ষমতায় থাকতো বা আওয়ামী লীগ থাকতো, একটা ঢাকা শহর থেকে মেয়র, তারপরে তখন জেলা শহরের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সেক্টরে তাদের লোক আছে, প্রতিনিধিত্ব করে, যারা মানুষের সাথে কাজ করে, মানুষের সাথে সম্পৃক্ত। আপনি যতই গুন্ডা পান্ডা বলেন, চাঁদাবাজ বলেন, তাহলে নির্বাচন দিচ্ছে না কেন? এক্ষেত্রে তো নির্বাচনের প্রসঙ্গ আসা উচিত। হ্যাঁ আমি বলতেছি ওটা, আমি এটা বলতেছি, আমি বলতেছি সরকারের লিমিটেশনটা কোথায়। এখন এই যে একটা চেইন, যে চেইনটা দিয়ে সরকার কাজ করবে, সরকার কিন্তু ডিটাচড, আর যারা আমলারা আছে, আপনারা তো অর্ধেক এর মধ্যে বেইমান আমলা, ঘুষখোর আমলা, চোর আমলা, এগুলোর তো চরিত্র নাই। এগুলো খোলামেলা আমি বলতে পারি, হাতে গোনা আপনি কিছু ভালো মানুষ পাবেন, এবং তারা হলো কর্নার্ড হয়ে আছে। এখন এগুলি দিয়ে যে চালাচ্ছে, চলতেছে, এটা হলো জোড়াতালি দিয়ে চলা আর কি, জোড়াতালি দিয়ে চলা, যার জন্য আপনার সরকারের যে এই রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে বা রাজনৈতিক দলগুলিকেও মানে আমাদের ডক্টর ইউনূসকে সহযোগিতা করে এই যে আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসে। কারণ ডক্টর ইউনূসের কিন্তু অনেক কিছু নলেজ থাকতে পারে, অর্থনীতি বলেন, অন্য কিছু বলেন, বাট রাজনীতির যে কূটকৌশল, যেটা মানে ভিতরের যে কতগুলি প্যাচ বা যে কোনো মার প্যাচ আছে, অনেক কিছু আছে এখানে, সমস্ত দলকে হাতে রেখে একটা ম্যানেজ করে চলা। দেখেন তারেক রহমানের সাথে দেখা করেছে, জামাত মাইন্ড করেছে, আবার জামাতের সাথে কথা বলে আবার এনসিপি মাইন্ড করবে, আবার এনসিপির সাথে কথা বলে আরেকটা মাইন্ড করবে। এখন এই জন্য হয় কি, ওনাকে অনেক কিছু যারা উপদেষ্টা আছে, ওনার আশেপাশে যারা আছে, তারাও তো অভিজ্ঞ না আমি মনে করি। এই জন্য উনি যেটা করতেছে, এদের সাথে যত আলোচনা করবে, যত বসবে, ওনারাও ওনার প্রতি অত আস্থা রাখবে, কারণ ওনারাও সন্দেহ করে, ওনাদের সন্দেহটা কেটে যাবে। আর যেটা একটুখানি আমি যদি বলি, আমার ভাই রবি ভাই বলেছে, শোনেন, বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল জিয়ার মতো
মানুষ সেকেন্ড এখনো জন্ম হয়নি, এটা হলো সোজা কথা। উনি একজন মেজর ছিল, কিন্তু মেজর হিসেবে উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল, ঠিক আছে। ওই ওনাকে কিন্তু আওয়ামী লীগ সরকার রাজাকার বানিয়েছিল, এটা আপনার মনে আছে কিনা। তাকে কিন্তু বলতো আইএসআই এর উনি নাকি এজেন্ট, ঠিক আছে, এরকম কথা বলেছে এবং ওনার বীরুত্তম খিতাব ছিনিয়ে নিয়েছে। সুতরাং আপনি হাসিনা কি বলেছে আর কি বলে নাই সেইটা নিয়ে আমাদের খুব একটা বদারসন নাই, কারণ হাসিনা ইজ এ লস্ট কেস, যে ফরগটেন কাউ, তারে আমাদের আর দরকার নাই। আমাদের কথা হলো যারা এই পীর সাহেব নামের লোক আছে, যারা মুরিদের পয়সায় চলে, এই যে চাঁদাবাজি, ওই যে কি ওটাকে কি বলে, ওরা কি কি যেন করে, ওই জলসা করে, মাহফিল করে, লক্ষ লক্ষ কৃষক শ্রমিক, এই যে রিক্সাওয়ালা, আমার পাশে এখানে আছে কেয়ারটেকার, ও দেখলাম চরমনায়ের মুরিদ, ওরাও চান্দা পাঠায়। ওরা আমাদের কাছে ঈদের কোরবানির সময় সাহায্য চায়, তার বকশিস দেন, আর এই টাকা থেকে ওনারা ভাগ খায়। ওনারাদের জন্য পাকা পেঁপেটা নিয়ে যায়, পাকা কাঁচা কলাটা লয়ে যায়, মুরগি নিয়ে যায়, মাছ নিয়ে যায়, হুজুরকে খাওয়ায়, পীর সাহেবকে খাওয়ায়। তো এই পীর সাহেবদের ব্যাপারে এটা একটা ব্যবসা, মাজার একটা ব্যবসা, পীর সাহেবই একটা ব্যবসা। এই সমস্ত লোক অর্থলেস, এদের ব্যাপারে বাংলাদেশে শোনেন, হাত পাখা লইয়া তো কয়টা ভোট পেয়েছে বলেন? হাত পাখা একটা এমপি হয়েছে এটা ভোট হয়নি। তা হাসিনার দালালি উনি করে নাই। এই যে পীর সাহেব পাখা মার্কা যে কি একটা হাত পাখার যে আমাদের চরমনাই, ওনার ভাই নাকি একটা থাপ্পড় না ঘুষি খেলো না বরিশালে কোন ইলেকশন করতে গিয়ে, একটা ওই মেয়রের না কোন ইলেকশন, তো ওনাদের তো লাজ লজ্জা চলে গেছে সব, যার জন্য ওনারা ভণ্ড বিদায় দেশের এই অবস্থা। ওনারা মানে ওই যে জমি জমা নিয়ে অনেক কিছু আছে, সরকারি জমির উপর মাদ্রাসা করে, সরকারি জমির উপর এতিমখানা করে, ওইটা সরকার থেকে অনুমোদন নেবে, ওইটাকে বাড়াবে, সাহায্য নেবে, সরকারের কাছ থেকে ফায়দা নিবে, এরা সব বিক্রি হলো। আর এনসিপির কথা বলছেন, এনসিপিটা হলো কি আমি বলি, এনসিপির আপনাকে ভাই বুঝতে হবে, এনসিপির বয়স হলো হাইয়েস্ট, যারা বেশি বয়স নেতা ম্যাক্সিমাম 30, এর উপরে কেউ হবে না এনসিপির। এগুলি কিন্তু অনেকগুলি শোনেন, বয়স হলেও সাবালক হয় না, বয়সে অনেকে 18 বছর হয়ে গেছে কিন্তু সাবালক হয়নি, চিন্তা চেতনায় সাবালক হয়নি। এই জন্য আমি একটা কথা বলি, হাসিনা আবার অনেক অনুষ্ঠানে বলছি, আল্লাহ নবীজিকে 40 বছর হওয়ার পরে নবুয়তি দিছে ভাই। আর এরা এখন দেশ চালাতে চায়, তারা একটা দল করছে, যেই দলটা তাদের এখন করা উচিত হয়নি। তাদের উচিত ছিল এখন সরকারকে রাজনীতির বাইরে থেকে সাহায্য করা, সমস্ত দলকে সাহায্য করা, করাপশনের বিরুদ্ধে কথা বলা, চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলা। তারা যে আজকে যে ফিনিশিংটা দিল আন্দোলনের, এই আন্দোলন তো হাসিনা পতনের আন্দোলন তো দীর্ঘদিন হয়েছে, কিন্তু ফিনিশিংটা তাদের হাত দিয়ে হয়েছে। কেন? বাংলাদেশের মানুষ মানে রাজনৈতিক দলের উপরে আস্থা হারিয়ে ফেলেছিল, রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারতেছিল না, যে বিএনপির মতো একটা দল এত পপুলার, এত অর্গানাইজ, সেই দলটা হাসিনাকে পতন করাতে পারছে না। খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্র্যাক সরাতে পারে না, ওনাকে মিথ্যা মামলায় ধরে নিয়ে যায়, কারাগারে নিয়ে যায়, শত শত হাজার হাজার লাখো কর্মী জান দিচ্ছে, জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, জেলে যাচ্ছে, কিন্তু নেতাদের ওইরকম ভূমিকা আমরা দেখি নাই। এখানে ষড়যন্ত্র ছিল, প্রবলেম ছিল। এখানে একটা গ্রুপ আপনাদের মধ্যেও ভাই ভারতের হয়ে কাজ করে, আলতাফ হোসেন চৌধুরীর একটা বক্তব্য আমি শুনেছি, আমি ওনাকে খুব কাছের থেকে দেখছি, চিনি, উনি খোলা মনের মানুষ, যে যাই বলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এটা বলে মিডিয়া একেবারে ওনাকে পচানোর চেষ্টা করছে, বাট উনি একটা সত্য কথা বলেছে। উনি খুব আউটস্পোকেন লোক, স্টেট কাটলো। উনি যখন পটুয়াখালীতে দায়িত্ব নেয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, এবং উনি যখন বাণিজ্য মন্ত্রী, পটুয়াখালী একেবারে সন্ত্রাস মুক্ত করে দিয়েছিল, দেয়ার ওয়াজ নো এই সন্ত্রাস, কোন সন্ত্রাস ছিল না। এখন এই লোকটাকে ওনার মুখ দিয়ে বের হয়েছে যে বাংলাদেশে আমাদের মধ্যে ভারতের এজেন্ট আছে এবং এরা অনেক দলের মধ্যে ঢুকে গেছে, এখন এইগুলিকে বের করতে হবে। আর আমার এটা মানে কথা না, এটা অনেকেরই কথা এবং আমরা এটা বুঝতেও পারি। আর হলো যে আমাদের উচিত কি, যে আমাদের যে এয়ারফোর্স বিমান বাহিনীর, যেটা আলাদা কোনো বিমানবন্দর নাই, এরা কিন্তু এক সময় আপনি জানেন এই সমস্ত এলাকা ছিল ব্যারেন, খালি এলাকা, সুতরাং তখন উড্ডয়নের প্রবলেম ছিল না, প্রশিক্ষণের প্রবলেম ছিল না। যেহেতু এখন অনেক কিছু বাড়িঘর হয়ে গেছে, এখন এটা শিফট করা উচিত, এটা মানুষের জীবন আগে, তারপরে অন্য কিছু। এবং এটা আমাদের এই যে প্লেন, আমরা ভাঙাচুরা প্লেন, চাইনিজ যাই বলি, চায়নাদেরকে আমরা দোষ দেই। আরে ভাই, চায়নাকে যদি আপনি 100 টাকা দেন, 100 টাকা দিয়ে আপনাকে একটা মানে টেলিভিশন দিয়ে দিবে, আবার যদি বলে আমি 1 লক্ষ টাকার টেলিভিশন চাই, ওটাও দিবে। চায়নার মাল আমি ইন্ডিয়া, আমেরিকার যে সোলজারদের ক্যান্টিন থাকে, আমরা আমেরিকান সোলজারদের সাথে চাকরি করেছি জাতিসংঘে, আমাদের যে মাল আর ওদের মাল আলাদা। চায়নার যে মালটা তৈরি করে আমেরিকার জন্য, সেটার স্ট্যান্ডার্ড অনেক হাই, কোয়ালিটি অনেক হাই, কিন্তু আমাদের জন্য যেটা, কারণ আমি চাই 5 টাকার
আমাকে একটা তুমি দিতে হবে, প্যারাসিটামল দিতে হবে। কারণ আপনি যদি বলেন না 5 টাকা না, আমি 50 টাকা একটা প্যারাসিটামল চাই, তা আপনি ওইভাবেই দিবে, কার্যকারিতা তো ওইভাবে হবে। আমাদের দেশে মানুষের দোষ, যেটা কর্নেল হাসিন স্যার বলেছে, আমাদের রাজনীতিবিদরা খুবই করাপ্টেড। তারা প্লট চায়, তারা ট্যাক্স ফ্রি গাড়ি চায়। দেখেন, তারা মানুষের সেবা করবে, তারা বলে তাদেরকে ভাতা দিতে হবে, তাদেরকে ন্যাম ফ্ল্যাট দিতে হবে, তাদেরকে ওই ব্র্যান্ডের গাড়ি লাগবে। এবং আমি জানি একজন এয়ার চিফ ছিল, উনি পরে এমপি হয়েছে আওয়ামী লীগের, ওনার বাড়ি কুমিল্লাতে চাঁদপুরে। উনি ওনার গাড়িটা বিক্রি করেছে আমার ফ্রেন্ডের কাছে, ট্যাক্স ফ্রি গাড়ি এনে আমার ফ্রেন্ডের কাছে বিক্রি করেছে উনি। আমি নিজে দেখেছি এটা, ওই গাড়িতে আমি চড়েছি। এখন এই যদি হয় তাদের অবস্থা, তাহলে এই রাজনীতি তো আপনার কখনোই বাংলাদেশের জন্য মঙ্গল আনবে না। সুতরাং আমরা চাই আমাদের যারা এনসিপি, ওরাও কিন্তু করাপ্টেড হয়ে গেছে অনেকে, ওদের অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়েছে, ওদের স্বাস্থ্য নাদুস নুদুস হয়ে গেছে, ওদের ভাই ব্রাদার চাচারা ইনকাম করছে, এটা প্রমাণ আছে, পিএস এর বিরুদ্ধে কমপ্লেইন আসছে। সুতরাং ওদের মধ্যে যারা ভালো ছেলে, তারা তাদেরকে যেন ওন করা হয়, তাদেরকে যেন বিএনপি ব্যাকআপ করে, আর তাদেরকে যে বলে নিরাপত্তা দেয় ভিপি, এটা ঠিক না। অ্যাকচুয়ালি তাদেরকে মারার ষড়যন্ত্র আছে। বাংলাদেশে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, তাদের নিরাপত্তার ঝুঁকি আছে, এবং এটা দোষ পড়বে বিএনপির উপর, এটা পড়বে সরকারের উপর, এটা পড়বে অন্য দলের উপর। কিন্তু আওয়ামী লীগের আপনি গোপালগঞ্জের যে অবস্থা দেখেছেন, যে পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে, অনেক অস্ত্র, জেলখানা আমাদের লুট হয়েছে, থানা লুট হয়েছে। এই অস্ত্রগুলি কিন্তু একটা যদি এনসিপির ছেলে নেতাদেরকে মেরে ফেলে, ওরা তো আর বিএনপির মতো অর্গানাইজ না, ওদের তো বিএনপির মতো লোক নাই, এটা বুঝতে হবে, জামাতের মতো লোক নাই। সুতরাং ওদেরকে নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনার ধন্যবাদ।